আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে আবার টেস্ট পেপার সলভ করতে এসে গেছি তোমাদের সাথে। আমার উদ্দেশ্য যে 2026 মাধ্যমিককে সামনে রেখে কিছু প্রস্তুতি করা জীবনবিজ্ঞানের, কারণ এমসিকিউ বা অবজেক্টিভ প্রশ্ন তো অনেকটাই থাকে এবং তোমাদের নাম্বার এই কোশ্চেনটাতে যদি তোমরা স্কোর ভালো করতে পারো তাহলে কিন্তু অনেকটাই নাম্বার উঠে যায়, কারণ 15 আর এদিকে হচ্ছে 21, টোটাল 36 মার্কস কিন্তু বায়োলজিতে থাকে অবজেক্টিভ। তো এটার উপর খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই জন্য আমার মেনলি এই উদ্দেশ্য নিয়েই টেস্ট পেপার সলভের মানে বিষয়টি মাথায় এসেছে। তোমরা টেস্ট পেপার সলভের এই চ্যানেলে আমি যেগুলো আপলোড করছি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, কারণ আমি কিন্তু শুধুমাত্র যে এখানে উত্তরগুলো বলে দিচ্ছি তা নয়, উত্তরের সাথে সাথে কেন সেটা উত্তরটা সঠিক সেটা যেমন বলছি, তার সাথে কেন বাকি অপশানগুলো যেগুলো আছে সেগুলো কেন নয় সেগুলোও কিন্তু আমি বলছি। তো তোমরা ভালো করে সেটা খেয়াল করবে এবং খাতায় লিখবে, যাতে 2026-এর মাধ্যমিক পরীক্ষায় এই যে 36টা নাম্বার আছে, যদিও আমি এখন টোটাল 36 নাম্বার উত্তর হয়তো করছি না, 30 নাম্বার বা কোনো ক্ষেত্রে তারও কমের আনসার দিচ্ছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাকিগুলোও আমি করব। তোমরা সেগুলো লিখে নেবে যাতে 2026-এর মাধ্যমিকে প্রত্যেকটা স্টুডেন্ট 36 স্কোর করতে পারে। ক্লিয়ার? তো আজকে আমি এই কর্তৃক প্রেরিত 2024-25 যে টেস্ট পেপার, তার 330 এবং 331 এই দুটো পেজকে আমি আজকে সলভ করব। দেখো, প্রথমেই দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম ইনস্ট্রাকশনটা পড়ে নেবে। ইনস্ট্রাকশানে কি দেওয়া আছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ লিখতে হবে। প্রথমেই দেওয়া আছে কি যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটি, জগদীশচন্দ্র বসু কর্তৃক ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? কি নাম? আমরা জানি কেসকোগ্রাফ, তাই তো? কেসকোগ্রাফ যন্ত্রটার একটা ছবি আমরা দেখে নিই। এইটা হচ্ছে সেই যন্ত্র যেটা দিয়ে জগদীশচন্দ্র বসু প্রথম উদ্ভিদের যে চলন সেটাকে পরিমাপ করেছিলেন এই যন্ত্রটার সাহায্যে। তাহলে যন্ত্রটার নাম কি? যন্ত্রটির নাম হচ্ছে কেসকোগ্রাফ। ক্লিয়ার? এবং এখানে একটা জিনিস একটু মনে রাখবে, যে এর সাথে সাথে আমি একটু বলে দিচ্ছি যে কেসকোগ্রাফ যন্ত্র জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন এবং তিনি প্রথম যে যন্ত্রের সাহায্যে কি পর্যবেক্ষণ করেন? লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের চলন পর্যবেক্ষণ করেন। তাহলে এর সঙ্গে কিন্তু এটাও আমরা জেনে নিলাম যে কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু কার কার চলন পর্যবেক্ষণ করেছিলেন? লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের চলনটা পর্যবেক্ষণ করেছিলেন এবং দেখেছিলেন যে উদ্দীপক দিলে উদ্ভিদরা সাড়া দেয়। ক্লিয়ার? এবার আমরা তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? উত্তরটা লিখব 1.1 গ না, গ নয়, এটা ঘ হবে, এখানে কিন্তু এটা গই করা রয়েছে, এটা ঘ হবে। ঠিক আছে? তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? 1.1 ঘ কেসকোগ্রাফ। নেক্সট বলছি, ক স্তম্ভে দেওয়া শব্দের সাথে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্ণয় করো। দেখো, হাইপোথ্যালামাস আমাদের কি কাজ করে? হাইপোথ্যালামাস কি করে? সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথিক উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ সমন্বয় করে, অর্থাৎ এ হবে 3। সুষুম্না শীর্ষক কি করে? সুষুম্না শীর্ষক হচ্ছে যেটা 1-এ আছে, অর্থাৎ কি আছে বলো? 1-এ কি রয়েছে? 1-এ রয়েছে হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে সুষুম্না শীর্ষক হচ্ছে 1। আর সি হচ্ছে কি? পন্স কি করছে? পন্স হচ্ছে মূত্রনালী নিয়ন্ত্রণ করে, স্নায়ু কেন্দ্রে ডেস্টুসার পেশি সংকোচন করে মূত্রত্যাগে সাহায্য করে। তাহলে এখানে কোনটা সঠিক হচ্ছে দেখো? তাহলে 1.2 এর গয়ে রয়েছে এটা, তাই তো? তাহলে উত্তরটা আমাদের কি লিখতে হবে? 1.2 গ লিখে এবার উত্তরটা লিখতে হবে, অর্থাৎ A3 B1 C2। আমি তোমাদেরকে মস্তিষ্কের ছবি আগের কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সেটা দেখেছো, কারণ মস্তিষ্কের বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে জেনে নেওয়াটা খুব দরকার, যে কোন অংশটা কি কাজ করে। কারণ এখানে ধরো আজকে এটা দিয়েছে, মস্তিষ্ক থেকে মোটামুটি কোয়েশ্চেন আসছে, তোমরা একটু দেখে নাও। আমি মস্তিষ্কের ছকটা একটু দেখিয়ে দিচ্ছি। কী কী আছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে? কেন্দ্রীয়, প্রান্তীয় আর স্বয়ংক্রিয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। এবার দেখো মস্তিষ্কের মধ্যে কি কি রয়েছে? মস্তিষ্কের মধ্যে রয়েছে হচ্ছে 1 সেকেন্ড,
অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে টেলেনকেফালন, ডায়ানকেফালন, আর মানে আমাদের মাধ্যমিকের সিলেবাসে যা আছে সেইটুকুই এখানে দেওয়া আছে। আর পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনকেফালনের মধ্যে রয়েছে মেটেন এবং মায়ালেন। আচ্ছা, আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে কি কি ছিল? কোয়েশ্চেনের মধ্যে ছিল হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে আমরা দেখে নিই যে হাইপোথ্যালামাসের কাজটা কি, তাই তো? আমাদের এখানে রয়েছে হাইপোথ্যালামাস। এই যে দেখো, অগ্র মস্তিষ্কের অংশ এটা, থ্যালামাসের নিচে রয়েছে, মস্তিষ্কের তৃতীয় নিলয় প্রকোষ্ঠে এটা অবস্থিত। হাসি, কান্না, ক্রোধ, দেহ তাপমাত্রা, ক্ষুধা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আরেকটা ছিল হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক মানে মেডালা অবলাঙ্গাটা, অর্থাৎ এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তাই তো? পশ্চাৎ মস্তিষ্কের অংশ সুষুম্না শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটা কী করছে দেখো, হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ, চর্বণ, খাদ্য গলাধকরণ, ঘাম নিঃসরণ, এগুলো নিয়ন্ত্রণ করছে। আর একটা ছিল হচ্ছে পন্স। পন্স হচ্ছে কার অংশ একবার দেখে নিই, এটাও কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের। পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের কিসের অংশ দেখে নাও, পশ্চাৎ মস্তিষ্কের মেটেনকেফালনের অংশ। তাহলে পন্স কী কাজ করছে সেটা একবার দেখে নিই। পন্সের কী কী কাজ দেখো, মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষকের মধ্যে সেতুর মতো যোগাযোগ রক্ষা করে, তাই একে বলা হয় মস্তিষ্ক সেতু। এটা মূত্র নির্গমন, শ্বাসকার্য নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে এই যে যখন এমসিকিউ করবে শুধু উত্তরটা কেন এটা নয়, যে তার ডিটেলসটা কিন্তু জানবে, যাতে পরবর্তী ক্ষেত্রে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ছবির মতো ক্লিয়ার থাকে। বারবার মনে রাখবে যে আমাদের টার্গেট 2026 36 যেন আগে আমরা সবাই, আমাদের স্টুডেন্টরা যেন স্কোর করতে পারে। নেক্সট দেখো, দেহের কোন অংশ দেহ অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি। তাহলে এই দেহের কোনো অংশকে অক্ষের চারপাশে ঘোরায় আমরা ফ্লেক্সার, এক্সটেন্সার পেয়েছি। তাহলে আমরা জানি কি ফ্লেক্সার কি করে, ফ্লেক্সারটা হচ্ছে ফ্লেকশনে সাহায্য করে, অর্থাৎ কাছে টানতে সাহায্য করে। এক্সটেনশন দূরে সরাতে সাহায্য করে। কোথায় না, এই যে দেখো ফ্লেকশন এক্সটেনশন দেখে নাও। ফ্লেকশন হচ্ছে এই যে হাতেরটাকে এই কাছে নামতে, এক্সটেনশন দূরে সরাতে। অ্যাডাকশন, অ্যাবডাকশন হচ্ছে দেহ অক্ষ থেকে এই কাছে নিয়ে আসতে সাহায্য করছে অ্যাডাকশন। অ্যাবডাকশন কি দূর। আর রোটেটার হচ্ছে এই যে আমাদের হাতটাকে যে চারপাশে আমরা ঘোরাচ্ছি সেইটাতে ঘোরাতে সাহায্য করে রোটেটার। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে বলো তোমরা? উত্তরটা হবে 1.3 ক, রোটেটার। এবার হচ্ছে সঠিক উত্তরটি খুঁজে বের করো। এটা আমি আর ডিটেলস বলছি না, বারবার বিভিন্ন আগের ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন রকম জনন আমি বলেছি, এবং জননের মধ্যে কার কি জনন পদ্ধতি দেওয়া আছে আমরা জানি। হাইড্রা হচ্ছে কোরকোদ্গম, হাইড্রা কোরকোদ্গম, অর্থাৎ 1.4 হচ্ছে ক। আচ্ছা, এরপরে বলছে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে। একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় গেইটোগ্যামি। এটা মনে রাখবে যে একই উদ্ভিদের যখন দুটো, আমরা জানি স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ হচ্ছে দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন হয়, আর স্বপরাগযোগ হচ্ছে একই উদ্ভিদের মধ্যে যখন পরাগযোগ হয় তখন তাকে আমরা বলি স্বপরাগযোগ। এবার বলছে যে একই উদ্ভিদ, দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে যে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে। তাহলে একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে? গেইটোগ্যামি। এটা একটু মাথায় রেখো, এটা হয়তো অনেক বইয়ে নেই কিন্তু এটা একটু মনে রাখতে হবে যে এই যে একটা উদ্ভিদের এই যে দুটো ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন আমরা তাকে কি বলবো? গেইটোগ্যামি। আচ্ছা, এরপরে বলছে যে দেখো নেক্সট যেটা দিয়েছে কোয়েশ্চেন, বলছে কি মানব বিকাশে যে দশায় কথা বলতে শেখা, ভয়, আনন্দ ইত্যাদি আবেগের বহিঃপ্রকাশ ঘটে, এটা কোন দশায় ঘটে? শৈশব। কারণ আমরা জানি যে সদ্যজাত এটা পারবে না, শৈশবেই বাচ্চা কথা বলতে পারে, তার ভয় সে প্রকাশ করতে পারে, সে কোনো কিছু শেখে, তাই তো? তাহলে এটার আনসার কী হবে বলো? 1.6 খ, শৈশব। এরপর কি বলছে দেখো, এরপরের কোয়েশ্চেন বলছে যে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি অবস্থান করে কোথায়? আমরা জানি কি হিমোফিলিয়া আর বর্ণান্ধতা এই দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাই তো? এই জেনেটিক ডিজিজ, কিন্তু এটা অটোজোম নয়, এটা এক্স লিঙ্কড রিসেসিভ জিন, তাই তো? তাহলে এটা কি হবে? আনসার হবে এক্স ক্রোমোজোম বাহিত। আর কি কি অপশান আছে দেখো, ওয়াই ক্রোমোজোম, অটোজোম, সেন্ট্রোজোম। তাহলে সঠিক উত্তর কি? 1.7 ক।
এর পরেরটায় আমি বারবার বলছি, যখন কোনো জেনেটিক ক্রস হবে তোমরা হাতে কলমে করে নেবে। বলছে যে স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। তাহলে বলছে স্বাভাবিক পিতা, আমি দেখো এখানে করেছি যে বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে আমি সি ধরে নিই। স্বাভাবিক পিতা মানে এক্স ওয়াই, আর অন্যদিকে কি বলছে বাহক মাতা মানে তার দুটোর মধ্যে একটার মধ্যে বর্ণান্ধতার জন্য দায়ী জিন থাকবে। তো আমি সেটাই দেখিয়েছি। এবার আমি দেখো চেকার বোর্ডটা করেছি, নর্মাল এক্স ওয়াই আর এদিকে এক্স আর এক্স, কিন্তু একটা এক্সের মধ্যে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা রয়েছে আর অন্যটাতে স্বাভাবিক থাকবে। ক্রসটা করাতে আমাদের দেখা গেল যে চেকার বোর্ড এলো, তার মধ্যে দেখা যাচ্ছে 50% পুরো স্বাভাবিক, 50%-এর মধ্যে 25% স্বাভাবিক কন্যা, 25% স্বাভাবিক পুত্র। আর এই দিক থেকে দেখো দেখা যাচ্ছে বাহক কন্যা 25% আর বর্ণান্ধ পুত্র 25%। তাহলে আমার এখানে কোয়েশ্চেনটা কী দিয়েছিল? কোয়েশ্চেনটা দিয়েছে বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান। তাহলে দেখো বর্ণান্ধ কন্যা সন্তান তো হচ্ছে না, বাহক কন্যা সন্তান। তাহলে আমি এখানে আনসারটা অবশ্যই বলবো 0%, 1.8 ক। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংখ্যক জননে F2 জনুতে ফেনোটাইপ অনুপাত কী হবে? অসম্পূর্ণ প্রকটতা আমরা জানি সন্ধ্যামালতির ক্ষেত্রে, এটাও আমি একাধিকবার তোমাদেরকে দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে। কী হয় আমরা জানি, এক্ষেত্রে ফেনোটাইপ এবং জেনোটাইপ দুটো অনুপাতই হয় 1:2:1, তাই তো? কারণ আমরা জানি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সেখানে কি হয়, মানে লাল আর সাদার মধ্যে ক্রস করানোর পরে সংকর যেটা মানে সেটা হয় হচ্ছে গোলাপি। তাহলে এই যে দেখো লাল ফুল আর সাদা ফুল, সন্ধ্যামালতির বিজ্ঞানসম্মত নামটা অবশ্যই জেনে রাখবে, মিরাবিলিস জালপা বা সন্ধ্যামালতির ক্ষেত্রে যখন করা হচ্ছে দেখা যাচ্ছে লাল আর সাদা ফুলের মধ্যে যে সংকর এলো সেখানে কিন্তু প্রকটতার সূত্র প্রযোজ্য হচ্ছে না, তার জায়গায় একটা অন্য রকম কালার অর্থাৎ গোলাপি আসছে। এখানে ফিনোটাইপ এবং জিনোটাইপ লাল গোলাপি সাদা 1:2:1। তাহলে আনসারটা কী হবে তোমরাই বলে দাও। আনসারটা হবে 1.9 গ, 1:2:1। আচ্ছা, এরপরে যেটা আছে যে দেখো স্ট্যামিনোড যে উদ্ভিদের কি বলেছে নিষ্ক্রিয় গর্ভকেশর, এগুলো কিন্তু ওই অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টারে আছে যেখানে নিষ্ক্রিয় অঙ্গ আছে। হ্যাঁ, তাতে দেখা আছে দেখবে যে স্ট্যামিনোড আর পিস্টিলোড। ঠিক আছে, স্ট্যামিনোড কাকে বলা হচ্ছে? হচ্ছে কালকাসন্ধ্যার নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হচ্ছে স্ট্যামিনোড। তাহলে আনসারটা কী হবে বলো? 1.10 ক কালকাসন্ধ্যা। কি বললাম আবারও বলে দিলাম যে অভিযোজন অভিব্যক্তির চ্যাপ্টারে তোমরা নিষ্ক্রিয় অঙ্গ বের করবে। নিষ্ক্রিয় অঙ্গ যেখানে আছে সেখানে দেখবে তোমরা ওটা পেয়ে যাবে যে স্ট্যামিনোড আর পিস্টিলোড। ঠিক আছে, যে স্ট্যামিনোড কাকে বলে আর পিস্টিলোড। স্ট্যামিনোড বলা হচ্ছে কালকাসন্ধ্যার বন্ধা বা গর্ভকেশরকে। নেক্সট বলছে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয়। দেখো কি বলছে, অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এটা তো সঠিক। রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে? গ্যাস উৎপাদন তো করে না, এটা তো গ্যাস শোষণ করে, তাহলে এটা সঠিক নয়। বাকিগুলো একটু পড়ে নিই। পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত 9টি বায়ুথলি থাকে যা পায়রাকে উঠতে সাহায্য করে, এটাও সঠিক। আর বলছে উটের আরবিসির আকৃতি ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্যে দিয়ে এটি সহজে, এটাও সঠিক। তার মানে এখানে সঠিক উত্তর নয় কোনটি? খ, অর্থাৎ 1.11 খ। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের পেজ, অর্থাৎ 331-এ দেখো এখানে কি বলছে এইটা খুব কনফিউজিং। হ্যাঁ, এটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে এই মাপটা, তাও আমি মোটামুটি ম্যাক্সিমাম বইয়ে যেটা পেয়েছি সেই বেসিসে আনসার আমি দিয়েছি। বলছে খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে? এটা আমি চক্রাকার নৃত্যটাই দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম বই বলছে যে 50 to 100-এর মধ্যে হলে বা 75 to 100-এর মধ্যে হলে সেটাকে বলা হচ্ছে চক্রাকার, আর 100-এর বেশি হলে হচ্ছে ওয়াগেল। মানে তোমাদের মাধ্যমিকে যে সকল বাজার চলতি বই আমরা ইউজ করি তার মধ্যে আমি ম্যাক্সিমামে এটা পেয়েছি যে 50 or 75 to 100-এর মধ্যে হলে চক্রাকার বলে, তাই জন্য আমি এটা চক্রাকার হিসেবেই রাখছি। 1.12 আনসার হবে তাহলে হচ্ছে খ। এরপর বলছে কোনটি গ্রিনহাউস কি বলেছে দেখো, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে মিথেন।
তো আমরা জানি এর মধ্যে নাইট্রোজেনটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। আচ্ছা, এরপর বলছে সিওপিডি। সিওপিডি আমরা জানি এটা কিসের দূষণের চ্যাপ্টারে আছে। তাহলে এখানে কি কি দূষণ, এটা আছে সিওপিডি হচ্ছে আমরা হচ্ছে জানি বায়ু দূষণ ঘটিত রোগ। আর কি কি দেওয়া আছে দেখো, শব্দ দূষণ, জল দূষণ, আর হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। তাহলে সিওপিডি হচ্ছে লাংয়ের প্রবলেম এবং এটা হচ্ছে আমরা জানি বায়ু দূষণ ঘটিত রোগ। তাহলে এটার ক্ষেত্রে আমরা সঠিক কোন জায়গাটায় টিক মারবো, 1.14 হচ্ছে গ, বায়ু দূষণ ঘটিত রোগ। এই যে একটু দেখাচ্ছি তোমাদেরকে ছবিটা, এটা একটা ফুসফুসের রোগ এবং হচ্ছে এখানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার এটাকে বলা হয়। হ্যাঁ, এটা বায়ু দূষণ ঘটিত রোগ, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা হচ্ছে এবার হচ্ছে লাস্ট বলছে পৃথিবীতে হটস্পটের সংখ্যা। এটাও খুব কনফিউজিং, কারণ ম্যাক্সিমাম বই বলছে পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে 34। তো আমি এই জন্য এটাতে কোনো টিক দিইনি, কারণ আমি 34 নাম্বারটা এর মধ্যে কোথাও পাইনি বলে। নেক্সট দেখো বলছে কর্ষণ দ্রবণে, মানে অর্থাৎ টিস্যু কালচারের সময় উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন, এটা কি হয়, অক্সিন ও সাইটোকাইনিন হরমোনকে ব্যবহার করা হয়। কারণ আমরা উদ্ভিদ হরমোনে পড়েছি যে কোন হরমোনের কি কাজ, তাই তো সাইটোকাইনিন বা অক্সিন কি করে, অক্সিনের মধ্যে আমরা তো জানি ট্রফিক চলন আছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের জিওট্রফিক, ফটোট্রফিক, এই চলনগুলোকে যেমন নিয়ন্ত্রণ করে। এক সেকেন্ড আমি একটু করার চেষ্টা করছি। অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে। এই যে দেখুন কী কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অক্সিনের কারণে ফলের বৃদ্ধি ঘটে, তাই তো। তাহলে এই পয়েন্টটাই আমার কাজে লাগবে, আমি এটাই খোঁজার চেষ্টা করছিলাম। তাহলে কি হচ্ছে, অক্সিন কি করছে, ফলের বৃদ্ধিতে সাহায্য করছে। তাহলে এই একটা এর ধর্ম, ফলের বৃদ্ধিতে সাহায্য করছে অক্সিন হরমোন। আর অন্যদিকে সাইটোকাইনিনের ক্ষেত্রেও দেখো কি রয়েছে, এই যে কোষ বিভাজন ঘটানো, ঠিক আছে, কোষ বিভাজন ঘটানো। এই দুটো কারণে কালচার মিডিয়ামের ক্ষেত্রে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন দেওয়া হয়। এরপর বলছে প্রাণীকোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। আমরা জানি কোষের বিভাজনে আমরা দেখেছি যে কোষের বিভাজনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস কাকে বলা হচ্ছে, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে প্রথম ক্যারিওকাইনেসিস হওয়ার মানে ক্যারিওকাইনেসিসের আমরা জানি 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর সাইটোকাইনেসিস উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হয়, কোষপাত গঠনের মাধ্যমে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কীভাবে হয়, সেটা হচ্ছে ক্লিভেজের মাধ্যমে। ছবিটা পেয়েছি, দাঁড়াও একটু দেখে নাও। এই যে দেখো উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস এই যে কোষপাত ফ্র্যাগমোপ্লাস্ট গঠনের মাধ্যমে হচ্ছে, আর এই যে প্রাণীকোষের ক্ষেত্রে এই যে খাঁচ বা ক্লিভেজের মাধ্যমে হচ্ছে। তাহলে এখানে সঠিক আনসার হবে কি বলো, ক্লিভেজ। নেক্সট বলছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত পিতামাতার যে গুণটি অপত্যের মধ্যে প্রকাশ পায় না, অবশ্যই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। নেক্সট বলছে খাদ্যের জন্য দুটো ভিন্ন জীবের মধ্যে যে প্রতিযোগিতা, খাদ্যের জন্য যে প্রতিযোগিতা আমরা জানি কি অত্যাধিক হারে বংশবৃদ্ধি, তারপর কি হচ্ছে মানে লিমিটেড স্পেস, তারপরে হচ্ছে সেখান থেকেই চলে আসছে লড়াই, তাই তো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেই লড়াইকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মানে একই স্পিসিসের নিজেদের প্রজাতির মধ্যে, একটা হচ্ছে পরিবেশের সঙ্গে, আর একটা হচ্ছে বিভিন্ন প্রজাতির সঙ্গে। তো এই যে ব্যাপারটা এই ডারউইনবাদের ক্ষেত্রে একটু এই স্পেসটা আমি বের করছিলাম। তাহলে ডারউইনবাদের যে এই মূল বিষয়গুলো, এই যে ডারউইনবাদের মূল বিষয় দেখো, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, তারপরে কি রয়েছে সীমিত খাদ্য বাসস্থান, তারপরে কি রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এর মধ্যে কি কি রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রামে, আন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল, অন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক, আন্তঃপ্রজাতি বা ইন্টারস্পেসিফিক, আর লাস্ট ওয়ান হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে, অর্থাৎ স্ট্রাগল ইন দ্য আনফেভারেবল এনভায়রনমেন্ট। তাহলে এখানে হচ্ছে একটু জেনে নাও, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক যেটা, সেটাকে কি বলা হচ্ছে, একই প্রজাতির সদস্যদের মধ্যে যখন সংগ্রাম, অর্থাৎ এক টুকরো মাংসের জন্য যদি কুকুরদের মধ্যে সংগ্রাম হয়। আর আন্ত বা ইন্টার কাকে বলছে, বলছে বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে সংগ্রাম, যেমন বাঘ হরিণকে খায়, সাপ ইঁদুর ধরে খায়, এটা। আর প্রতিকূল পরিবেশ তো আমরা জানি যে বিভিন্ন বন্যা, ভূমিকম্প, শীত,
অস্বস্তিকর পরিবেশ ইত্যাদির জন্য যেটা হয়। তাহলে আমার এখানে কোয়েশ্চেনটা কী ছিল সেটা আগে দেখি। অলরেডি পাতা ফাতা উড়ে একাকার কাণ্ড হয়ে গেছে, দাঁড়াও। 330 পাতা। কি দিয়েছে তাহলে আমার এখানে বলো, যে এখানে কোয়েশ্চেনটা দিয়েছে যে খাদ্যের জন্য দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যখন হচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলবো? আন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। লাস্ট পরের কোয়েশ্চেন বলছে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেনকে কী হিসাবে শোষণ করে? নাইট্রেট বা নাইট্রাইট হিসাবে, এটা আমরা জানি। আর যে সমস্ত পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে বলা হয় কার্সিনোজেন। এরপরে আসি অ্যামিবা। অ্যামিবার গমন পদ্ধতি কী? অ্যামিবা কিসের সাহায্যে গমন করে? অ্যামিবা গমন করে হচ্ছে ক্ষণপদের সাহায্যে, তাই তো? তাহলে অ্যামিবার গমন পদ্ধতি কী? ক্ষণপদ। তাহলে এখানে কি দিয়েছে সেখানে দেখো ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা তো সঠিক নয়, তাহলে এটা কি হবে? ফলস হবে। তাহলে অ্যামিবার ক্ষণপদ, এই যে দেখো ছবিটা একটু দেখে নাও, এই যে অ্যামিবা। অ্যামিবা কীভাবে গমন করছে? ক্ষণপদ বা সিউডোপোডিয়া, ঠিক আছে? আর প্যারামেশিয়াম করছে হচ্ছে সিলিয়ার সাহায্যে, আর ফ্ল্যাজেলার সাহায্যে করে হচ্ছে ইউক্লিনা। তাহলে এখানে এটা সঠিক নয়, তাই আমি এখানে এফ লিখে রেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে জোর কলম। জোর কলমে বলছে উন্নত শাখাটিকে বলা হচ্ছে সিয়ন। অবশ্যই জোর কলমের ক্ষেত্রে আমরা কি করা হয়? একটা উন্নতর সঙ্গে একটা অনুন্নতর জোর বেঁধে দেওয়া হয়। এখানে উন্নতটাকে বলা হয় সিয়ন, আর অনুন্নত যেটা থাকে সেটাকে কি বলা হয়? স্টক। এই যে দেখে নাও, এই যে জোর কলম, জোর কলমের মধ্যে যেটা উন্নত সেটাকে কি বলা হচ্ছে? উন্নতটাকে বলা হচ্ছে এই যে সিয়ন, আর যেটা মেন উদ্ভিদ তাকে বলা হচ্ছে অনুন্নতটাকে বলা হচ্ছে স্টক। তাহলে এটা হচ্ছে সঠিক, অর্থাৎ ট্রু। এরপর বলছে ক্রোমোজোমে অবস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে হিমোফিলিয়া হয়। ডেফিনেটলি এক্স ক্রোমোজোম বাহিত রোগ এটা একটা, সেটা এক্স ক্রোমোজোমের ত্রুটি। তাহলে এক্স ক্রোমোজোম ও ক্রোমোজোমের মধ্যেই। আচ্ছা, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে। আচ্ছা, একটু আগে আমি ডারউইনবাদ বলেছি, এবার একটু ল্যামার্কবাদে চলে আসি। ল্যামার্কবাদে কী কী আছে বলো? বলেছে ব্যবহার অব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্থাৎ কোনো মানে অঙ্গ ক্রমাগত ব্যবহার করলে সেটা সবল হয় এবং সেটা বংশানুক্রমে সঞ্চারিত হয়, এটাই বলেছিলেন যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক। তাহলে এখানে কোয়েশ্চেনটা ছিল কি বলো? বলছে যে ল্যামার্কের মতে প্রয়োজন অনুযায়ী কোনো নির্দিষ্ট অঙ্গ বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। ডেফিনেটলি পারে। ক্রমাগত যদি সেটার প্রয়োজন বোঝে তাহলে সেটা ব্যবহার করতে পারে। যেমন তার উদাহরণ হিসাবে উনি বলেছিলেন যে উঁচু গাছের পাতা সংগ্রহের জন্য ক্রমাগতভাবে চেষ্টা করে জিরাফের সুদীর্ঘ গিবাযুক্ত জিরাফের সৃষ্টি হয়েছে, এই যে, তাই তো? আবার বলেছে সাপের পূর্বপুরুষদের গিরগিটির মতো 4টে পা ছিল। ভূগর্ভ ওজনের জন্য কয়েক জন ধরে অব্যবহারের ফলে পা অবলুপ্ত হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ, তাহলে আমরা এটা বলতে পারি ডেফিনেটলি এটা ট্রু। আচ্ছা, বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, যেটা ভেরি রিসেন্ট আমি আমার ক্লাসে পড়িয়েছি, বাকি স্টুডেন্টদেরকেও বলছি যে আমরা জানি কি হয় ইউট্রফিকেশন, বিওডি, এগুলো সমস্তটাই কিসের মধ্যে পড়ছে? এটা পুরোটাই পড়ছে জল দূষণের মধ্যে, তাই তো? তাহলে কি হয় ইউট্রফিকেশন মানে কি? যখন জৈব পদার্থ আস্তে আস্তে জলের মধ্যে বাড়তে থাকছে, তাহলে বাড়তে থাকলে কি হচ্ছে? বিভিন্ন রকমের অণুজীব তাতে বাড়ছে, জলটা দূষণ হচ্ছে এবং সেখানে কি হচ্ছে? অণুজীবদের অক্সিজেনের চাহিদা বাড়ছে, যে ঘটনাটাকে বলা হচ্ছে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। আমার চ্যানেলে দেখবে যে দূষণের সংক্রান্ত একটা ভিডিও আছে, তার মধ্যে বিওডি, সিওডি, ইউট্রফিকেশন এগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, পারলে তোমরা সেটাও দেখে নিতে পারো। তাহলে বিওডির ফুল ফর্মটা আমি কি বললাম? বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। আচ্ছা, লাস্ট কি বলছে? বলছে প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ডেফিনেটলি এটা সঠিক। আচ্ছা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই প্রেসবায়োপিয়া, এগুলো নিয়ে একাধিকবার বলেছি, আর আজকে আর ডিটেলসে বলবো না, কারণ বেশি বড় ভিডিও হলে তোমাদের দেখার ধৈর্য থাকে না। তাহলে মায়োপিয়া কী হবে বলো? মায়োপিয়া হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হওয়া, অর্থাৎ 2.13E। এস দশা কি? কোষচক্রের যে 4টে দশা আছে, G1S, G2M, এস দশায় কী হয়? ডিএনএ সংশ্লেষ হয়। আচ্ছা, লাস্ট কি বলছি? 22 + Y, 22A + Y, এটা কি? এটা হচ্ছে শুক্রাণুর মধ্যে থাকে, তাহলে শুক্রাণুর ক্রোমোজোমাল বিন্যাস। তারপর কি আচরণগত অভিযোজন কার মধ্যে দেখা যায়? আমরা জানি মৌমাছি, কারণ জানি ওয়াগল ডান্স এবং হচ্ছে রাউন্ড ডান্স, অর্থাৎ চক্রাকার নৃত্য এবং ওয়াগল নৃত্য। তাহলে আচরণগত অভিযোজন কার দেখা যাবে? মৌমাছি।
আচ্ছা, রেড পান্ডা কোথায় দেখা যায়? সিকিমে, অর্থাৎ 2.17 জি। আর বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা কি করে? কলাতন্ত্র অঙ্গ গঠন করে। এইটা আমরা টিস্যু কালচারে পেয়েছি। তাহলে এই 330 এবং 331 এই দুটো পেজকে আমি বারবার বলছি তোমরা খাতার মধ্যে সলভ করো এবং প্রত্যেকটা ডিটেলসে দেখো। আশা করি আগামী ভিডিওগুলোর মধ্যে থাকলে এগুলো অনেক রিপিটেশন হবে। সবাই ভালো থেকো, টাটা।